আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের নতুন কৌশল, পাল্টা জবাব ইরানের। এরপর জানিয়ে দিব আমরা ইউক্রেনকে আর সহায়তা দেব না বলছেন ট্রাম্প, আর প্রতিরক্ষার সকল চাহিদা পূরণ করতে সক্ষম ইরান। এদিকে শত্রুদের বার্তা দিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। আরও জানিয়ে দিব ইসরায়েলে গাড়ি হামলায় আহত 13। সর্বশেষ জানিয়ে দিব গাজায় ধ্বংসস্তূপে মিলল আরও 17 লাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যুক্তরাষ্ট্রের নতুন কৌশল, পাল্টা জবাব ইরানের। ইরানকে দমাতে তেল রফতানির পর এবার নতুন করে দেশটির ড্রোন উৎপাদনের সঙ্গে জড়িত চীন। হংকংয়ের প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার পর নিজেদের ভূমি, আকাশ ও নৌপথে নতুন সমরাস্ত্র ও রণতরী সংযোজনের ঘোষণা দিয়েছে তেহরান। ইরানকে চাপে রাখতে দেশটির বিভিন্ন খাতের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি তেহরানের তেল রফতানির সঙ্গে সংশ্লিষ্ট 30টি এর বেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার পর এবার ড্রোন উৎপাদনের সঙ্গে জড়িত চীন ও হংকংয়ের 6টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল মার্কিন অর্থ মন্ত্রণালয়। স্থানীয় সময় বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেজেন্টের দফতর এক বিবৃতিতে জানায়, প্রতিষ্ঠানগুলো ইরানের দুটি কোম্পানির হয়ে ড্রোনের মূল উৎপাদন, ক্রয় ও সরবরাহের কাজে জড়িত ছিল। এই দুটি কোম্পানি ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহকারী হিসেবে পরিচিত। এমন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ বাড়ানোর নীতি অব্যাহত রেখেছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার পর নিজেদের ভূমি, আকাশ ও নৌপথে নতুন সমরাস্ত্র ও যুদ্ধবিমান ও রণতরী সংযোজনের ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনীর গ্র্যান্ড ফোর্সেস নতুন করে সামরিক সরঞ্জাম পেয়েছে, যার মধ্যে রয়েছে ট্যাঙ্ক, ট্রান্সপোর্টার, সাজোয়াজান ও উন্নত প্রযুক্তির ড্রোন। আমরা ইউক্রেনকে আর সহায়তা দেব না বললেন ট্রাম্প, প্রতিরক্ষার সকল চাহিদা পূরণ করতে সক্ষম ইরান। আমরা দেশের সকল প্রতিরক্ষা চাহিদা পূরণ করতে সক্ষম বলে জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। মঙ্গলবার তেহরানে রাডার এবং নজরদারি ব্যবস্থা সম্পর্কিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট আরেফ জোর দিয়ে বলেন যে প্রথম দিন থেকেই ইসলামী প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থার দৃষ্টিভঙ্গি এবং কৌশল ছিল বিজ্ঞান এবং বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রাধিকার দেওয়া। তিনি বলেন, আজ আমাদের শীর্ষস্থান রয়েছে এবং আমরা দাবি করি যে আমরা আমাদের সমস্ত প্রতিরক্ষা চাহিদা পূরণ করতে সক্ষম। পাশাপাশি আমরা বন্ধু এবং প্রতিবেশী দেশগুলোর চাহিদাও পূরণ করতে সক্ষম। ফার্স্ট টুডে অনুসারে আরেফ আরও বলেন, আজ রাডারের ক্ষেত্রে আমরা এমন একটি অবস্থানে পৌঁছেছি যেখানে আমরা কেবল আমাদের সব চাহিদাই পূরণ করছি না, বরং আমরা বিজ্ঞান ও প্রযুক্তির একজন রপ্তানিকারক হিসেবে নিজেকে তুলে ধরছি। আমাদের তরুণরা পূর্ণ প্রেরণা এবং আত্মবিশ্বাসের সঙ্গে অত্যন্ত জটিল বিজ্ঞানেও পারেন ক্রিয়াপদটি ব্যবহার করেছে। আমরা উচ্চ প্রযুক্তির প্রযুক্তিতে সক্ষম বলে দাবি করি। ন্যানো প্রযুক্তিতে আমরা শীর্ষ 5টি দেশের মধ্যে থাকার সিদ্ধান্ত নিয়েছি এবং আজ আমাদের র্যাঙ্কিং 1 অঙ্কের। কৃত্রিম বুদ্ধিমত্তায় আমাদের 1 অঙ্কের হওয়ার কৌশল আছে। ট্রাম্প বলেছেন, আমরা এই মুহূর্তে ইউক্রেনকে কোনো সহায়তা দিচ্ছি না। রাশিয়ার সঙ্গে তার আলোচনার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ভবিষ্যতে তিনি ইউক্রেনকে সাহায্য করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, আমি মনে করি ইউরোপ ইউক্রেনকে সহায়তা দেওয়ার জন্য মূলত দায়ী থাকবে। আমরা
ইউক্রেনকে কিছু সরবরাহ করছি না, এটি ইউরোপের ক্ষেত্রেও প্রযোজ্য। শত্রুদের বার্তা দিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। ফের ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। শত্রুপক্ষকে পাল্টা আক্রমণের সক্ষমতার বার্তা দিতে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বলে রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে। খবর আল জাজিরার। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার ২৮ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বুধবার পিৎসাগরে ক্ষেপণাস্ত্র মহড়ার সভাপতিত্ব করেছেন। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য নিশ্চিত করেছে। কেসিএনএ বলেছে, যারা উত্তর কোরিয়ার নিরাপত্তা পরিবেশকে গুরুতরভাবে লঙ্ঘন করছে, সংঘর্ষের পরিবেশকে উৎসাহিত ও বৃদ্ধি করছে এবং বিভিন্ন পারমাণবিক অভিযানের প্রস্তুতি দেখতে পিয়ংইয়ং শত্রুদের সতর্ক করার জন্য এই মহড়া চালিয়েছে। কেসিএনএ আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ১৩০ মিনিট ওড়ার পর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এসব ক্ষেপণাস্ত্র মহড়ার প্রশংসা করেছেন কিম জং উন। কিম বলেছেন, এটি উত্তর কোরিয়ার যুদ্ধ প্রতিরোধের একটি দায়িত্বশীল অনুশীলন। এর লক্ষ্য হল পারমাণবিক প্রতিরোধের উপাদানগুলোর নির্ভরযোগ্যতা ও কার্যকারিতা ক্রমাগত পরীক্ষা করা এবং তাদের শক্তি প্রদর্শন করা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এ নিয়ে উত্তর কোরিয়া এ ধরনের ৪টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। ইসরায়েলে গাড়ি হামলায় আহত ১৩। ইসরায়েলের হান্নার কারকুর জাংশনে গাড়ি হামলায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ ও আরব নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। সংবাদ মাধ্যম দুটি জানায়, ইসরায়েলের পুলিশ বলেছে, হামলাকারী হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে তিনি একজন ৫৩ বছর বয়সী ফিলিস্তিনি এবং ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিনের বাসিন্দা। তিনি একজন ইসরায়েলি নাগরিকের সঙ্গে বিবাহিত এবং অনুমতি ছাড়াই ইসরায়েলে বসবাস করছেন। ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক তদন্তে জানা গেছে হামলাকারী ইচ্ছাকৃতভাবে পারদেশ হান্না কারকুর জংশনের বাস স্টেশনে অপেক্ষমান বেসামরিক নাগরিকদের হামলা নিশানা করেছিলেন। পুলিশ জানিয়েছে, গাড়ি হামলার পরপরই হামলাকারী ব্যক্তিকে তাদের জিম্মায় নেওয়া হয়েছে। এক কর্মকর্তা অবশ্য জানিয়েছেন, তাকে হত্যা করা হয়েছে। তিনি বলেছেন, গাড়িটি গতি নিয়ে কারকুর জংশনে একদল লোকের ওপর হামলা করে। এখান থেকে হামলাকারী গাড়িতে আরও গতি তৈরি করে একটি পুলিশের গাড়ির দিকে যায় এবং সেটিকে আঘাত হানে। পুলিশ সদস্যরা তাকে ধাওয়া দেয়, আটক করে এবং হত্যা করে। গাজায় ধ্বংসস্তূপে মিলল আরও ১৭ লাশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১৭ জনের লাশ উদ্ধার করেছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৪৮,৩৬৫ জনে পৌঁছেছে।